প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে গত দুদিন ধরে, গতকালকে এবং আজকে আলোচনা হচ্ছে, সেটা সংলাপ নিয়ে। কারণ এই সংলাপটি চাইছিল সম্ভবত রাজনৈতিক দলগুলো। আরেকটা কথা এর আগে উঠেছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, এরকম একটা প্রশ্ন কিন্তু সামনে এসেছিল। এবং এই সংলাপের দিকে অনেকে তাকিয়েছিল, কে কি বলে। আপনি নিশ্চয়ই সংলাপের সমস্ত বিষয়গুলো দেখেছেন এবং কোন রাজনৈতিক দলগুলো কি বলেছে আমরা আলাদা করে হয়তো আলোচনা করব। সার্বিকভাবে আপনার কি মনে হয়েছে? প্রথমত মনে হয়েছে যে এই সংলাপটি ৬০ দিন পরে হলো সরকার শপথ নেওয়ার প্রায়। আমার মনে হচ্ছে যে এই সংলাপটি আরও আগে হলে সরকারের জন্য ভালো হতো, রাজনৈতিক দলের জন্য ভালো হতো। দেখুন, আপনি যাদেরকে নিয়ে মাঠ সাজাতে চাচ্ছেন সেই খেলোয়াড়দের কাছে তো গ্রহণযোগ্য হতে হবে আপনার মাঠের পরিস্থিতি, কৌশল, রেফারির ভূমিকা কি হবে ইত্যাদি। সরকারটির সদিচ্ছা রয়েছে একটি ভালো নির্বাচন করার, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি লেফট আউট ফিল করে তাহলে কিন্তু এটা ভালো হলো না। আমার মনে হয়েছে গত ৩০ দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বাইরে পড়ে যাওয়া, তাদের সাথে আলোচনা না করা, এরকম হচ্ছিল। ভালো খবর যে গতকালকে সংলাপটি হয়েছে। আপনি জানেন যে এর আগে যে ৬টি কমিশন হয়েছে তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে গিয়ে এই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা সরকারের জন্য অপরিহার্য হয়ে গেছিল। কেননা আপনি যে নির্বাচন, দুর্নীতি, এমনকি বেসামরিক প্রশাসন সাজানো, পুলিশের সংস্কার, সেটি রাজনৈতিক দলের সাথে যতটা আপনি কথা বলতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। গতকালের সংলাপে আমার বিএনপিকে বেশ ফোকাস মনে হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপি, একটা জিনিস বিএনপির ভালো হয়েছে যে তারা আগ বাড়িয়ে অনেক দাবি দাওয়া না করে সরকারকে ৬০ দিন সময় দিয়েছে। সরকার কি করে প্রশাসন সাজায়, কি করে ফ্যাসিজমের সঙ্গীদেরকে বের করে, অথবা নির্বাচন কমিশন ঢেলে সাজায় ইত্যাদি দেখার পরে কালকে বলেছে। প্রথম কথা তারা বলেছে যে এই সরকারের ভেতরেও আপনার বিপ্লবী চেতনার বাইরের মানুষ রয়েছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য। আমি মনে করি কোনো কোনো উপদেষ্টা সম্পর্কে বলেছে, প্রশাসনের ব্যক্তিবর্গ সম্পর্কে বলেছে, এবং সরকার যাদের সাথে সলা পরামর্শ করে তাদের দিকে ইঙ্গিত করেছে। এটি একটি। বিএনপি খায়রুল হককে আইনের আওতায় আনার কথা বলেছে। আপনি জানেন যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা অনেকখানি ধ্বংস করার ক্ষেত্রে বিচারপতি খায়রুল হক দারুণ ভূমিকা রেখেছেন। কেউ কেউ বলে স্বৈরাচারী সরকারকে প্রমোট করার পেছনে সেটা পেরেক দিয়েছে। নিশ্চয়ই, কারণ আপনি যদি ওই সময় খায়রুল হকের ভূমিকাকে বাধা দিতেন অথবা উনি যদি শতপ্রণোদিত হয়ে ওই ভূমিকা না যেতেন, আমার মনে হয় 14 সালের নির্বাচন এমন হতো না, 18 তো হতোই না, 24 হতো না। আর বিএনপি আরও একটি কথা বলেছে যে আপনার প্রশাসনের ভেতরে রদবদলের কথা বলেছে, যাতে করে ফ্যাসিজমের সঙ্গীরা সেখান থেকে বাদ পড়তে পারে। এবং আপনি জানেন যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যেই কাঠামোটি দাঁড়িয়েছে, বিএনপি সেই নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দেওয়ার জন্য, চেয়ারম্যানদেরকে। পাশাপাশি আমরা যদি দেখি জামায়াত ইসলামীকে আমার গতকালকে খুব সংগঠিত মনে হয়নি যে একই ডিরেকশনে এই দুটি দল আগাচ্ছে। বিএনপি যেমন নির্বাচন নিয়ে ফোকাসড মনে হয়েছে, জামাত ইসলামীকে নিয়ে নির্বাচন নিয়ে আমার খুব একটা ফোকাস মনে হয়নি। তাদের কথা শুনে তারা বাইরে এসে যেভাবে ব্যাখ্যা করেছেন তা থেকে বলা হচ্ছিল যে দুজন, এই দুটো পার্টি দু ধরনের রোডম্যাপ চেয়েছে। একটি হলো নির্বাচনের রোডম্যাপ, আর তারা চেয়েছে সংস্কার এবং নির্বাচন দুটোর। আপনি জানেন যে আমাদের জন্য খুব ইনফ্লুয়েন্সিয়াল শক্তি হচ্ছে ভারত অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলকে ইনফ্লুয়েন্স করেছে নির্বাচনে যেতে অথবা নির্বাচনে না যেতে। এখনও কিন্তু সেই একই প্রক্রিয়া চালু আছে। এবং জামায়াতে ইসলামী বা ইসলামপন্থী দলগুলোর সাথে আমার ধারণা তারা ভারতের এক ধরনের ইশারা, ইঙ্গিত পেয়েছেন এবং তারা একভাবে বিহেভ করছেন। কারণ সবাই আশা করে ক্ষমতায় যাওয়ার যদি আমি দ্রুততম সিঁড়িটি পাই তাহলে কেমন হয়। আমরা এই প্রসঙ্গটিতে একটু বিস্তারিত আপনাকে জানতে চাইব। আমার কিন্তু মনে হয়েছে যে এই সংলাপে বিএনপি গিয়েছে খুব প্রস্তুতি নিয়ে, যেটা আপনি শুরুতে বললেন, এবং তারা এমন কিছু বিষয় উত্থাপন করেছে যে বিষয়গুলো আসলে জনগণের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর সমাধান দরকার। কিন্তু বিএনপি সংলাপ শেষে বেরিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে নির্বাচনটাই অগ্রাধিকার। এই প্রশ্নটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, সংস্কার না নির্বাচন।
নির্বাচন এবং সংস্কার একে অন্যের পরিপূরক। আমরা যদি তাকে আলাদা করে দেখি তাহলে বিতর্ক চলতে পারবে, কিন্তু একটা মাত্রার সংস্কার ছাড়া আপনি তো নির্বাচনে যেতে পারবেন না। আবার নির্বাচনের পরে যে কিছু সংস্কার হতে হবে সেটি আমরা দিবালোকের মতো পরিষ্কার। আপনি একটি ভালো নির্বাচন করতে হলে আপনার একটা নিরপেক্ষ প্রশাসন দরকার, আপনার একটা আইন প্রয়োগকারী সংস্থা দরকার, এবং আপনার নির্বাচন কমিশনকে একটা যোগ্যতা দক্ষতা সম্পন্ন কমিশন হিসেবে দেখা দরকার। তার সাথে যুক্ত হবে আপনার ভোটার তালিকা, কারণ আপনি জানেন 15 বছর দেশে কোনো ভোট হয়নি। কাজে ভোটার তালিকাকে হালনাগাদ করা এবং ভোটে সব দলের যেন অংশগ্রহণ ঘটে এবং সেখানে যেন নির্বাচনী আচরণবিধি পালন করা হয়, আরপিও যেন মেনে চলা হয়, অনেক কিছু কিন্তু নির্বাচনের সাথে যুক্ত। আমরা নির্বাচনকে খাটো করে দেখতে পারি না। আমরা নির্বাচন কিন্তু আপনি জানেন 15 বছর যেমন ভোটাররা ভোট দিতে পারেনি তেমন করে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে পারেনি। ফলে সবাই মুখিয়ে আছে এবং বাংলাদেশের মানুষকে আমরা যতটা জানি একটা গণতন্ত্রের উৎসবের জন্য, যেখানে তার জনপ্রতিনিধি নির্বাচন করবেন, যেখানে তিনি ভোট দিবেন, যেখানে তার 300 আসনে ক্যান্ডিডেট থাকবে, 300 আসনে 5-এর অধিক ক্যান্ডিডেট থাকবে, এই যে আমাদের চিন্তাগুলো, এটি নির্বাচন। সংস্কার না করে কি সুষ্ঠু নির্বাচন আশা করা যায়? আমার মনে হয় না, আমার মনে হয় না। আমি কিন্তু দেখুন কোনো সংস্কার আছে, আর আমাদের তো জঞ্জালের কোনো শেষ নাই। তবে আমার গতকালকে থেকে একটা জিনিস মনে হচ্ছে, কোথাও কোথাও আমরা গ্রাউন্ড জিরোতে আছি। পুলিশ সংস্কারের ক্ষেত্রে আমরা জিরোতে আছি, শূন্যতে। প্রশাসনের সংস্কারের ক্ষেত্রে আমরা শূন্যতে আছি। নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে আমরা শূন্যতে আছি। তাতে যেটা সুবিধা, আপনি কিন্তু শূন্য থেকে শুরু করছেন, কারণ শুরু থেকে শুরু করা যাবে। অর্ধেক নির্মীয়মান ভবন যেরকম নতুন করে আর করা যায় না, সেরকম অর্ধেক যদি হয়ে থাকতো তাহলে আপনি আরেকটা সমস্যায় পড়তেন। এখন যেটি সুবিধা, আমরা এটাকে বলি যে একটা গেম চেঞ্জিং সংস্কার আপনি করতে পারেন ওই শূন্য থেকে। যেমন দেখুন, আপনি পুলিশের পুরো চরিত্রটা নিয়ে প্রশ্ন করতে পারেন এবং সেখান থেকে শুরু করতে পারেন। নির্বাচন কমিশনের অতীতের কোনো উদাহরণ না টেনে আপনি একটি নির্বাচন কমিশনকে গড়ে তুলতে পারেন, যেটি জনগণের নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের নির্বাচন কমিশন। তেমনভাবে প্রশাসনে আপনি যে দূষিত রক্ত রয়েছে তাদেরকে যদি আপনি কিছুদিন ত্যাগ স্বীকার করেন, তাদেরকে বের করে দেন, বের করে দিলে আপনার হয়তো ডেপুটি সেক্রেটারিতে নেমে যেতে হবে কোনো ক্ষেত্রে। তবে একটা ভরসার জায়গা হচ্ছে, অতীতে অনেক মানুষের উপরে কিন্তু অন্যায় করা হয়েছে, তারা বঞ্চিত হয়েছেন, তারা প্রশাসনের বাইরে রয়েছেন, তাদেরকে নিয়ে সাজাতে পারেন। এই 3টি সংস্কার ছাড়া, পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া আপনি কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো একটা কম্পিটিটিভ ফিল্ডে আছে। আজকে জামাত ইসলামী স্বপ্ন দেখতে পারে তারা ক্ষমতায় যাবে, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করছি ইসলামী দলগুলোর মধ্যে একটা কোনো রকমের সমঝোতা করার চেষ্টা হচ্ছে যে তারা কি পারেন কিনা। আমি কিন্তু খুব কৌতূহলী, যদি তারা একসাথে বসতে পারেন তাহলে কিন্তু আমি একটা নতুন অধ্যায় দেখতে পাবো। আর সবাই মিলে নির্বাচনী রাজনীতিতে কি করেন সেটিও দেখার বিষয় রয়েছে। দেখুন, একজন রাজনীতি বিজ্ঞানের মানুষ হিসাবে আমি দেখতে চাই যে ধর্মের প্রতি আমাদের যে দুর্বলতা, সেটি রাজনীতির অঙ্কে কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা অতীতে কিন্তু 15 বছর হয়েছে এই অঙ্কগুলো কষতে পারিনি। আমি খুব পছন্দ করি নির্বাচন প্রেডিক্ট করতে, এক্সিট পোল দেখতে, অথবা আরও আগের থেকে প্রেডিক্ট করতে। আমি তাকিয়ে আছি এই নির্বাচনে আমরা যেন সেই ভূমিকা অবতীর্ণ হতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার ইসলামী দলগুলোর পাশাপাশি ছাত্রদের যে নতুন রাজনৈতিক শক্তি গড়ে ওঠার সম্ভাবনা, নির্বাচনে তাদের কি ভূমিকা হতে পারে ওই সময় আপনি দেখেন, সেটা দেখার বিষয়। ইতিহাস কিন্তু দুটি কথাই আমাদের শিখিয়েছে। একটি হচ্ছে বিপ্লবীরা বিপ্লবের স্টিয়ারিং হাতে রেখে কিছুদিন চালাতে পারে, যেটি আমাদের শুরু হয়েছে মাত্র 2 মাস হলো। আরেকটি হচ্ছে বিপ্লবীরা কিন্তু ছিটকে পড়েছে, এবং আমরা ইতিহাসের কোন স্থানে আছি আমরা একমাত্র সময় বলতে পারবে। অতএব আমি তাকিয়ে আছি এদের রাজনৈতিক শক্তির দিকে। তারা নতুন রাজনীতির কথা বলেছেন, তাদের নতুন রাজনীতি আমাদেরকে ভোটের অঙ্কে কোথায় নিয়ে যায়, ইসলামী দলগুলোর যদি জোট হয় কোথায় যায়, যদি জোট না হয় তাহলে কি হয়। আর বিএনপি, যার নাকি সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে নির্বাচনে ভালো করার, অদ্ভুত ব্যাপার, সেই বিএনপি এমন সব কথা বলছে যেটা আমরা বিএনপির জন্মের পরে কখনো শুনিনি। সে যখন আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলে, জাতীয় সরকারের কথা বলে, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না বলে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার কথা বলে, এমনকি 70 অনুচ্ছেদ বিবেচনা করার কথা বলে, এর প্রত্যেকটির কিন্তু ভোটের অঙ্ক আছে। কাজে এই বিএনপি, আমি দেখছি নতুন রাজনৈতিক শক্তি, আমি দেখছি নতুন ইসলামিক শক্তি,
আমি দেখছি নতুন বিএনপি। কাজেই নির্বাচনটি হতে হবে জমজমাট। এবং আমি কিন্তু খুব তাকিয়ে আছি যে পার্লামেন্টে একটা সুন্দর পার্লামেন্ট হওয়ার। আমাদের একটা বদভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের মতের সাথে মিল না হলেই উনি জঙ্গি, উনি স্বাধীনতা বিরোধী, উনি রাজাকার, এই যে বলা, এগুলো কিন্তু অসুস্থ রাজনীতি, এগুলো টক্সিক। আপনি আপনার মতের মানুষকে, ভিন্ন মতের মানুষকে পছন্দ করেন না, এটা আপনার সমস্যা, কিন্তু আমরা এই সমস্যা আমাদের রাষ্ট্রে চাপিয়ে দিয়েছিলাম। কাজেই আমি তাকিয়ে আছি ওই জায়গাটিতে, দেখি কত দূর যাওয়া যায়। একটি বিষয় কিন্তু উনি বলেছেন, সেগুলো নির্বাচন কমিশনারদের ব্যাপারে, যে 2014 সাল থেকে যে পরপর 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে, এর দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমি অনেক দিন থেকে এই দাবিটি তুলছি। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে মির্জা ফখরুল সাহেব বা বিএনপির প্রতিনিধিরা কালকে এটি বলেছেন। দেখুন, আমার কাছে ভোট চুরি অনেক বড় অপরাধ, এবং ভোট চুরির আমাদের তো এটা তো একটু ফৌজদারি অপরাধ হতে পারে না, কিন্তু নৈতিকভাবে আপনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন ভোট চুরির ভেতর দিয়ে, নির্বাচনকে ধ্বংস করেছেন। কাজেই এই অপরাধে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তারা হচ্ছে নির্বাচন কমিশনাররা এবং তিনজন প্রধান নির্বাচন কমিশনার। সেই সঙ্গে যেই দলটি এই সময় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে আমি একই অভিযোগে অভিযুক্ত করতে চাই, কেননা ফ্যাসিজম আপনি লক্ষ্য করেছেন আবার কিন্তু জাতীয় পার্টিকে সংলাপে, এবং আমি খুব খুশি যে জাতীয় পার্টিকে ডাকা হয়নি। কেন? আপনি যদি অনৈতিক রাজনীতি করেন, তারপরে যদি আপনি একই সম্মান পান, তাহলে কিন্তু আপনার কোনো শাস্তি হলো না। জাতীয় পার্টির নেতাদেরকে আমি গণমাধ্যমের আলোচনায়ও বলেছি যে তারা অনেক কথা এখন বলতে পারেন যে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছিল। ভাই, রাজনীতির অংশ আপনাকে ভয়ভীতি দেখা, কিন্তু এটি মানে কি আপনি অনৈতিকভাবে একটি সরকারকে সমর্থন করবেন? আমরা জাতীয় পার্টির নেতৃবর্গের বক্তব্য বিবৃতি কিন্তু ভুলি নাই, তাদের ভোল পাল্টে যাওয়া কিন্তু ভুলি নাই, তাদের মধ্যরাতের নাটক কিন্তু আমরা ভুলি নাই, সবাই জানে। কাজেই জাতীয় পার্টিকে আপনি সংলাপে ডাকবেন না, এটি স্বাভাবিক। জাতীয় পার্টি ওই গত 3টি ভোটের জন্য তাদের শাস্তির অংশটি তারা পাক, এটি আমি চাই। নির্বাচন কমিশনাররা পাক চাই। সেখানেই কিন্তু শেষ না। যেই প্রশাসনের ব্যক্তিবর্গ নির্বাচনটি অনুষ্ঠিত করেছিলেন, আমি বেসামরিক প্রশাসনের কথা বলছি, মিলিটারি প্রশাসনের কথা বলছি, পুলিশ প্রশাসনের কথা বলছি, তাদেরকে আপনার আইডেন্টিফাই করতে হবে। এবং দেখুন, আপনি যেরকম ভালো কাজের জন্য প্রশাসনে পুরস্কার পান, আপনি মন্দ কাজের জন্য পাবেন না। নাহলে আপনার পরবর্তীতে যারা এই দায়িত্বে আসছেন তারা শিখবেন কি করে। কাজেই এদেরকে আইডেন্টিফাই করে আপনার সামনে আনতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। তাদের বলতে হবে এই কর্মকাণ্ডের জন্য তারা অনুশোচনা করছেন কিনা। আরেকটা বিষয় নিশ্চয়ই আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর এই আনুষ্ঠানিক সংলাপের বাইরে অনানুষ্ঠানিক যোগাযোগের প্রসঙ্গটা উঠে এসছে, যাতে অনানুষ্ঠানিক যোগাযোগটাও তারা রাখে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এরকম একটা মেসেজ দেওয়া হয়। সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ তো হরহামেশা হওয়া উচিত এবং হচ্ছেও। কেউ কেউ দলীয়ভাবে যাচ্ছেন, ব্যক্তিগতভাবে যাচ্ছেন, জোটগতভাবেও গেছেন, কিন্তু সরকারের বাইরেও দলগুলোর নিজস্ব যোগাযোগ রয়েছে। আমি একটা জিনিস চাচ্ছি, এবং আমার মনে হয় যেটা পরিস্থিতি দাবি করে, পতিত সরকারটির আপনার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এবং তার নাশকতার নেটওয়ার্ক রয়েছে, অর্থ রয়েছে, অস্ত্র রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, আর তাদের কারো কারো তো আপনার অর্থ উপার্জন বন্ধ হয়ে গেছে। কাজেই তারা কিন্তু বঞ্চিত মনে করতেই পারেন। দেখুন, এই সরকারটির প্রতি রাজনৈতিক দলগুলোর যে নিরঙ্কুশ সমর্থন, জনগণের যে নিরঙ্কুশ সমর্থন, এটি কিন্তু এখনও কমে নেই। একটু হতাশাও তৈরি হয়েছে, সেটি সরকার নিজেই অনুসন্ধান করতে পারেন কেন। কিন্তু রাজনৈতিক দলগুলোকে তাদের অফ অ্যান্ড অন, ফর্মালি ইনফর্মালি আলোচনা করলে তারা বেনিফিটেড হবেন। আমার মনে হয়েছে রাজনৈতিক দলগুলো কেউই সরকারকে সহযোগিতা করবে না, এককভাবে খেলার মাঠের দিকে এগিয়ে যাবে, এই মনোভাবে নাই। কাজেই আমার মনে হয় এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে যত আলোচনা করে আপনি সংস্কারকে এগিয়ে নিতে পারেন, নির্বাচনের দিন তারিখ ঠিক করার কথা বলতে পারেন। সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে এই সরকারটি। অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার এই সহযোগিতা পায়নি। কেননা অতীতে কখনো পূর্ববর্তী শাসকরা মাঠ ছেড়ে পালায়নি। এবার যেহেতু তারা মাঠ ছেড়ে পালিয়েছে, এটা একটা আনপ্রেসিডেন্টেড সময়। কাজে আমাদের একটা আনপ্রেসিডেন্টেড ঐক্য জরুরি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি। প্রযোজনা মোহাম্মদ নাসির উদ্দিন ও ইয়াসমিন আক্তার। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আশরাফ কায়সার, আপনারা লক্ষ্য করেছেন যে ইন্ডিয়া আমাদের এই দেশে যে গণতন্ত্র হত্যাকারীকে এবং স্বৈরাচার একটি সরকারকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়েছে, সে কারণে মানুষ এই ইন্ডিয়ার প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। জি, এই মুহূর্তে অবস্থাটা এমন যে ইন্ডিয়ার প্রতি কেউ যদি ইতিবাচক অবস্থান নেয়, কোনো রাজনৈতিক দল, এবং এ নিয়ে কথা বলে মিডিয়ার সঙ্গে, সেটি আসলে কিভাবে দেখা হবে? সব কিছুর না একটা কনটেক্সট আছে। ধরেন গত 15 বছর ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের ভেতরে ইন্টারফেয়ার করেছে শাসন ক্ষমতায়, গণতান্ত্রিক পরিবেশে, এমনকি নির্বাচনে, আর ট্রেড অ্যান্ড কমার্সে, সীমান্ত তো বটেই। এই প্রেক্ষাপটে এখন কিন্তু একটা প্রো ইন্ডিয়ান রাজনীতি করা আপনার জন্য কঠিন, রিস্কি। এবং যেই মানুষগুলো অতীতে যে আমরা সুস্থ থাকব, নিয়ন্ত্রিত হব, ব্যালেন্সড হব, ইন্ডিয়ার ব্যাপারে বিষোদ্গার করব না, তারাও এখন অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছেন। কেননা 15 বছর তারা ভারতের যে ভূমিকা দেখেছে, ধরেন সীমান্ত হত্যা হয়েছে, আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা যৌথ নদীর কোনো হিস্সা পাইনি, আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা তাদেরকে ট্রানজিট দিয়েছি, আমরা এখনও জানি না আমরা আদৌ কোনো রেভিনিউ আর্ন করেছি কিনা। কাজেই এবং গণতান্ত্রিক নির্বাচনগুলো যেটি হয়নি সেখানেও ভারত বলেছে হয়ে গেছে এবং আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। ফলে মানুষ দেখতে পেয়েছে যে এরকম একটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কটি বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছে। আপনি যদি এখন রাজনীতিতে, অতীতে আমরা যেরকম মোটা দাগে ভাগ করতাম যে অ্যান্টি ইন্ডিয়ান, প্রো ইন্ডিয়ান, সেটি কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে একটা সামাজিক বৃত্তকে স্পর্শ করেছে। এখন আমি যেটি বারবার বলি যে যেই তরুণরা রাজপথে ছিলেন, যারা গণ অভ্যুত্থানটি করেছেন, তারা বুঝতে পেরেছেন যে ভারত আমাদের একটা অন্যতম শত্রু, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে। কেন, কিভাবে শত্রু? কারণ সে কলকাঠি নাড়ে, সে নির্বাচনের আগে বিরোধী দলকে নির্বাচনে যেতে বলে, সে আমাদের শাসন কার্যক্রমকে ব্যাহত করে, এবং তাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে রোল প্লে করে। আপনি একটা জিনিস শুধু ভাবুন, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা একটা গণ অভ্যুত্থান করেছে অথবা একটা বিপ্লব করেছে, ভারত কখনোই তার মর্মার্থ বোঝার চেষ্টা করেনি। সেখানে তারা বলেছে যে এটা মাইনরিটিদের উপর অ্যাটাক হয়েছে, শেখ হাসিনার ধর্মনিরপেক্ষতার জায়গায় বাংলাদেশের ধর্মান্ধরা ক্ষমতা এসছে, শেখ হাসিনার উদারনৈতিক রাজনীতির জায়গায় উগ্রবাদ ক্ষমতা এসছে। এটি যে কত মায়োপিক এবং এতে যে আপনার একটা দেশের কতটা দেউলিয়াত্ব প্রকাশ পায়, আমার ধারণা ভারতের সাউথ ব্লক ডিপ্লোম্যাট, রাজনীতিবিদরা একবার বুঝতে পারবেন। আমি ভারতের সাধারণ জনগণ এরকে উপলব্ধি করতে বলবো তাদের কত বড় রাজনৈতিক ভুল হচ্ছে। 15 বছর তো হয়েছেই, গত 2 মাস ধরেও হচ্ছে। এবং তারা কি করছে, আপনার ধরেন অ্যালাইড জার্নালিজমের মতো, ইমবেডেড জার্নালিজমের মতো সরকারের এই ন্যারেটিভটার সাথে গণমাধ্যমকে যুক্ত করে নিয়েছে। অর্ণব গোস্বামী, রিপাবলিকান টিভি, এদেরকে যুক্ত করে নিয়েছে। তাতে করে সমস্যা হচ্ছে যে আমরা ভারত কাঠামোটিকে মনে করছি বাংলাদেশের বিরোধী, কিন্তু আসলে কিন্তু তা না। ভারতের অনেক জনগণ নিশ্চয়ই বাংলাদেশের পক্ষের মানুষ, কিন্তু সরকারটির চরিত্র হয়ে গেছে অত্যন্ত বিদ্বেষমূলক। এর একটা বড় কারণ হয়েছে যারা ক্ষমতায় রয়েছে তাদের রাজনীতির উপাদান বাংলাদেশে রয়েছে। আপনি যদি এখানকার সংখ্যালঘুদেরকে কোনোভাবে নির্যাতন করেন, ওখানের রাজনীতিতে বিজেপি বেনিফিট পায় এবং আওয়ামী লীগ বেনিফিট পায়। আমি আওয়ামী লীগকে এখন ওখানের বলছি, কারণ অধিকাংশ লোক পালিয়ে ওই দেশে চলে গেছেন। কাজেই আমাদেরকে দেখতে হবে যে ভারত আমাদের দেশ বিরোধী একটি ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবং 5 তারিখের পর থেকে আমি লক্ষ্য করছি ভারত যে ন্যারেটিভটি প্রচার করছে, এই যে উগ্রবাদীরা দেশ দখল করে নিয়েছে, তার পক্ষে তারা এই দেশের কিছু লোকজনকে নামাতে পেরেছে, কোনো গণমাধ্যমকেও নামাতে পেরেছে। কিছু ইনসিডেন্ট হচ্ছে যে কেউ পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কোনো রাজনৈতিক শক্তি মনে করছে তারাও ক্ষমতায় আসতে পারে। এগুলো সব একটা ভারতীয় কাঠামোর ভেতরে থেকে চিন্তা করছে বলে আমার ধারণা। তার মানে এই মুহূর্তে তারা যেটা বুঝতে পারছে না যে বাংলাদেশের জনগণ কিন্তু ভারতপন্থী একটি রাজনৈতিক দলকে বা ভারতপন্থী কিছু নীতি আদর্শকে এই মুহূর্তে গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে না। এই রিস্কটা তারা নিচ্ছে কেন? এই রিস্কটা তারা এই জন্য নিচ্ছে যে তারা আসলে দীর্ঘদিন ভারতের সাথে সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত তাদের হয়নি,
এবং আপনি জানেন যে ভারতীয় দূত বাংলাদেশে গত 15 বছরে কোথায় গিয়েছেন? উনি কি বিরোধী কোনো রাজনৈতিক দলকে যোগাযোগ করেছেন? ভারত কূটনীতির যে প্রথম শর্ত সেটিও ভুল করে ফেলেছে, যে আপনি সব ডিম একই বাস্কেটে রাখবেন না, সেই জায়গাটিতে ভুল করে এখন সময় হচ্ছে ভারত খেসারত দিবে। কিন্তু ভারতের যে অভ্যাস, এবং ভারত তো বাংলাদেশকে তার হয়তো একটি এক্সটেন্ডেড স্টেট বা প্রদেশ মনে করে, কাজে সে ভাবছে যে আমি যদি অন্য 26টি 27টিকে চালাতে পারি, বাংলাদেশ আরেকটি কেন হবে না। কিন্তু আমার মনে হয় এই উপলব্ধিটা তারা এখনও করতে পারছেন না, যেখানের মানুষ কতটা স্বাধীন চেতা। কাজেই কোনো রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি তারা এই জায়গাটিতে গেছেন, এবং তারা নিজেরাও কিছু মিষ্টি কথা বলছেন, ভারতীয়রাও হয়তো তাদেরকে মিষ্টি কথা বলছে, কিন্তু তারা ভারত একটা বেকায়দায় পরিস্থিতিতে রয়েছে। আপনি ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার, এবং আমরা দেখার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, বসার ভঙ্গি, এগুলো দেখে তো বুঝতে পারি যে আপনি যখন বিপদে পড়েন, একটা বেকায়দায় পড়েন, তখন আপনি সহযোগীর কাছে কি চান। তবে ভারতের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে প্রতিবেশীর সাথে আপনি সুসম্পর্ক রাখতে হবে, অযথা বিষোদ্গার করা যাবে না, তবে তার ষড়যন্ত্র সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আমি বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক আবহ আশা করি, যেখানে আমার দেশের স্বার্থ, আমার গণতন্ত্রের স্বার্থ, আমার মানুষের আকাঙ্ক্ষা মর্যাদা পায় এবং সম্মান পায়। সেই জায়গাটিতে রাজনৈতিক দল যারা ব্যর্থ হবে, আপনি অবাক হবেন না যদি ভোটের রাজনীতিতে তাদের পরিণতি খারাপ দেখেন। আরেকটা বিষয় কিন্তু সামনে আসছে, সেটি হলো যে ফেসিবাদ সরকার এবং তাদের সহযোগীকে পুনর্বাসনের ব্যাপারে কিছু কথাবার্তা হচ্ছে। আওয়ামী লীগ দলটির কি হবে না হবে জি, সেই বিষয়ে কথাবার্তা হচ্ছে। শুরুতে কিন্তু চমৎকার হয়েছিল যে আদালতই সিদ্ধান্ত নিই এই দলটি থাকবে কি থাকবে না, অন্য কেউ সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, এরকম একটা কথা এসেছিল, এবং সেটা ছিল যৌক্তিক। কিন্তু এখন কেউ কেউ বলার চেষ্টা করছে না আওয়ামী লীগ থাকবে। হঠাৎ করে এই ইউটার্নের মতো হলো কেন? এটি কিন্তু আমি বলবো যে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না। কেন? আমাদের যে মাত্র 60 দিন আগে আমাদের গত সরকার পলায়ন করেছে, প্রধানমন্ত্রী পলায়ন করেছেন। আমার মনে হয় মানুষ চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনি যারা সন্তান হারিয়েছে, যে 18,000 মানুষ আহত হয়েছে, কেউ কেউ পঙ্গু হয়েছে, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, 1500 মতো মানুষ জীবন দিয়েছে, ছেলেরা জীবন দিয়েছে, তাদের মতামতকে আপনি নিয়েছেন? আপনি আপনার রাজনৈতিক স্বার্থে কোনো মন্তব্য করলে এর দায় কিন্তু আপনাকে নিতে হবে। এখন আমরা অনেক বড় দলের বড় নেতাকেও বলতে শুনছি, দেখুন শুনতে কিন্তু ভালো লাগে, কারণ উদারনৈতিক রাজনীতি, যেটি সাউথ আফ্রিকার রেফারেন্স আমরা বারবার টানি, যে আপনি তো চাইলে আরও 27 বছর নেলসন ম্যান্ডেলা তাদের উপরে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি ভেবেছেন এখানে একটা শেষ হওয়া দরকার। কিন্তু যাকে নিয়ে আপনি এই কর্মকাণ্ডটি বলছেন, তার কি রিয়েলাইজেশন হয়েছে? তার কি অনুশোচনা হয়েছে? আমরা ইতিহাস থেকে যেটি শিখেছি, সে যদি একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে না যায়, সেই অনুশোচনা, সেই রিয়েলাইজেশন কিন্তু তার হবে না। তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে হয় না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সোশ্যাল চ্যানেলগুলো নিয়মিত দেখি, বিবৃতিগুলো পড়ি, ব্যক্তিবর্গের স্ট্যাটাস দেখি, আমার কিন্তু মনে হয় না। কাজে আমার মনে হয়েছে যে শুরুতে আমরা যেই জায়গায় ছিলাম, দেখুন 3টি পর্যায়। একটি হচ্ছে আপনি একটি বিপ্লব করেছেন, আপনি এখন দেশে কোনো আইন কানুন নাই, সংবিধান নাই, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন এবং বিপ্লবী কায়দায় শাস্তি দিতে পারেন। আমরা ওই পথে যাইনি। দ্বিতীয় হচ্ছে দেশের আইন রয়েছে, আপনি আইনের আওতায় তাদের বিচার করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের মামলাটি শুরু হচ্ছে। আমরা সেই পথে গেছি। কিন্তু তৃতীয় যে ঘটনাটি হচ্ছে, কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি মহাসচিব 2টি ইন্টারভিউতে বলেছেন, একটি জাতীয় দৈনিকের সাথে বলেছেন, একটি ভারতের সংবাদ সংস্থাকে বলেছেন, ওনার রাজনৈতিক দৃষ্টিতে হয়তো মনে হয়েছে যে উদারনৈতিক বক্তব্য দিলে এটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, বা উনি নিজেও তা বিশ্বাস করেন। এমনকি আমরা তারেক রহমানকেও অনেকটা অ্যাকোমোডেটিভ, ইনক্লুসিভ দেখছি। কিন্তু আমার মনে হয় যে আইনানুগ পথে এই সিদ্ধান্তটি হলে ইতিহাসের কাছে আমরা কম দায়বদ্ধ থাকব। সেই আইন যদি আপনাকে বলে, বিচার যদি আপনাকে বলে যে যারা গণহত্যায় যুক্ত ছিল সেই ব্যক্তিবর্গের শাস্তি হলো এরকম, সেই ব্যক্তিবর্গের রাজনৈতিক অধিকার আপনি হরণ করলেন, তবে আমরা তো শিখেছি সংগঠনকে আপনার চিহ্নিত করতে হবে। তারা তো একক কোনো ব্যক্তি না, ওবায়দুল কাদের তো একজন ব্যক্তি না, ওনার পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাজেই উনি যা বলেছেন ছাত্রলীগ
ঠান্ডা করে দিবে ক্যাম্পাস, তারপরে মেয়েদের উপর আমরা অত্যাচার দেখলাম, যুবলীগের হাতে অস্ত্র দেখলাম, ছাত্রলীগের হাতে অস্ত্র দেখলাম। তারা তো তাদেরকে নির্দেশ দিয়েছেন সরাসরি, যেমন করে যুদ্ধে একজন সেনাপতি তার সৈনিককে নির্দেশ দেয় সেরকম করে ওনারা নির্দেশ দিয়েছেন। কাজেই আমাদের আইনে এর যদি শাস্তি আপনি না দেন, আমি আপনাকে লিখে দিতে পারি এর পুনরাবৃত্তি হতে বাধ্য। কিন্তু শাস্তি দিলে যেটি হবে, আমাদের চোখের সামনে একটি দৃষ্টান্ত থাকবে যে ফ্যাসিজম করলে কি হয়, ফ্যাসিস্ট শাসন করলে কি হয়, জনগণকে হত্যা করলে কি হয়, ভোটাধিকার হরণ করলে কি হয়। এটি যদি আপনি না করেন, আপনি রাজনৈতিক উদারতা দিয়ে এরকম একটি ক্যান্সারাস সিচুয়েশনকে ডিল করলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে। শনিবার শাহবাগে একটি সমাবেশ হয়েছে, সমাবেশটি করেছে জাতীয় নাগরিক কমিটি। সেখানে কিন্তু একটি প্রসঙ্গে এসছে খুব জোরালোভাবে, সেটি হলো যে যারা এই গুম খুন এগুলোর সঙ্গে জড়িত ছিলেন সেই শাসক গোষ্ঠীদের ধরা বা আইনের আওতায় নিয়ে আসা, এগুলোর ব্যাপারে খানিকটা ডিলিমি লক্ষ্য করা যাচ্ছে, তারা অভিযোগ করেছে। আপনার কি মনে হয়? আমি তাদের বক্তব্যের সাথে একমত, এবং আমি জাতীয় নাগরিক কমিটির অভ্যুদয় এবং তাদের গত কয়েকটি জনসভা, প্রেস কনফারেন্স দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে তাদের যেই শক্তিটিকে আমরা আশা করছিলাম যে ভ্যানগার্ড হবে, আপনি জানেন যে কোনো বিপ্লবের ভ্যানগার্ড হতে হয়। গত 15টি বছর রাজনৈতিক দলগুলো অনেক ত্যাগের ভেতর দিয়ে গেছে, অনেক অত্যাচারের ভেতর দিয়ে গেছে, কিন্তু তাদের কথায় সাধারণ মানুষ রাজপথে নেমে হাসিনা সরকারকে ফেলে দেয়নি। এই যে জাতীয় নাগরিক কমিটি গুম খুন এবং অত্যাচারের সাথে, গণহত্যার সাথে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধরার ব্যাপারে যে ঢিলামি আমরা লক্ষ্য করছি, এটি একদম সত্যি। আপনি দেখেন যে গত 60 দিনে আপনি শেখ পরিবারের কাউকে অ্যারেস্ট করেছেন কিনা, আপনি গত 7 দিনে আওয়ামী লীগের প্রথম সারির যারা নেতৃবর্গ তাদেরকে অ্যারেস্ট করেছেন কিনা, আসলে করা হয়নি। আপনাকে বড় বড় রুই কাতলা ধরতে হবে, এবং তারা কি করে দেশ ছেড়ে সীমান্ত পাড়ি দিলেন বের করতে হবে, এবং তারা কি করে সেনানিবাস থেকে সটকে পড়লেন বের করতে হবে, তারা কি করে ভারত, দুবাই কিংবা বেলজিয়ামে আশ্রয় নিয়েছেন সেটি আপনাকে জানতে হবে। আপনার প্রত্যেকটা দূতাবাসকে তৎপর হতে হবে যে এই লোকগুলো আমাদের দেশে গণহত্যা করে পালিয়ে এসছেন, অবৈধভাবে ঢুকেছেন, আপনি তাকে ফেরত পাঠান। আচ্ছা, এগুলো তৎপরতা আমরা দেখছি না, এবং আমি নাগরিক কমিটির সাথে একদমই একমত। এদেরকে যদি আপনি না গ্রেফতার করেন, আপনি যদি বড় বড় অপরাধীদের ব্যাপারে কিছু না করেন, আপনি মাঝারি এবং ছোটদের ব্যাপারে যখন করেন তখন কিন্তু দৃষ্টিকটু লাগে। এখন যারা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে এনে আপনি রিমান্ডে নিচ্ছেন, কারাগারে নিচ্ছেন, তারাও কম অপরাধী এটি আমি বলবো না। এখন সমস্যা হচ্ছে যে অপরাধের মাত্রা এমন, এবং দলটির অপরাধের সীমা পরিসীমা ছিল না। রাজনৈতিক অপরাধ, ফৌজদারি অপরাধ, অর্থনৈতিক অপরাধ, অতএব আপনি যতভাবে চিন্তা করবেন সংখ্যা কিন্তু অনেক। কিন্তু নাগরিক কমিটির বক্তব্য সরকারকে সিরিয়াসলি নিতে হবে, এবং দেখুন এগুলো কিন্তু সমালোচনা, কিন্তু গঠনমূলক সমালোচনা। দেখুন, আমি সরকারের কলেবরের বাড়ানোর পক্ষের মানুষ। আমি মনে করি এই সরকারের আরও দ্বিগুণ অ্যাডভাইজার নেওয়া উচিত। আপনাকে কেউ বলেনি আপনার 17 জন, 20 জন, 22 জন হতে, এই প্রশ্নটা এসছে সামনে, এই প্রশ্নটা আসা উচিত। আরেকটা কথা বলি, আমি তরুণ অ্যাডভাইজারদের দ্বারা ইমপ্রেসড। তরুণ যে 2 জন আছেন, অথবা যারা তরুণতর বয়সে, যারা একটু বয়সী হয়েছেন, আমরা নিজেরাই জানি হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড আপনাকে অনেকভাবে প্রতারণা করে। আপনার স্মৃতিশক্তি লোপ পায়, দৃষ্টিশক্তি লোপ পায়, আপনার ভিতরে শারীরিক সক্ষমতার ব্যাপার থাকে, শারীরিক সক্ষমতার বিষয় থাকে। এগুলোকে কনসিডার না করা অন্যায় হবে। আপনি বিপ্লবের চাওয়া পাওয়া যদি নিশ্চিত করতে চান, আপনি চাইলে তো আরও তরুণ অ্যাডভাইজার নিতে পারেন। আমরা খুব খুশি হব প্রাইভেট সেক্টর থেকে, সামাজিক জায়গা থেকে, গণমাধ্যম থেকে, বিদেশে যেই ট্যালেন্টেড বাংলাদেশিরা আছে তাদের মাঝ থেকে ম্যানেজমেন্ট স্কিল আছে, এমন গেম চেঞ্জিং কাজ করতে পারেন, ডিসরাপটিভ চিন্তা করতে পারেন, তাদেরকে আপনি অ্যাডভাইজারি কমিটিতে নিয়ে নেন। কারণ কি, আমরা না কাজের গতি দেখতে পাচ্ছি খুব কম। আমি খুব মনে করি তাদের ইন্টেনশনের কোনো সমস্যা নেই, তাদের সক্রিয়তার সমস্যা রয়েছে, এক্সিকিউশনের সমস্যা রয়েছে। সেটি করলে আপনি অন্তত 3 জনকে নিয়োজিত করেন যারা গুম খুন গণহত্যা করেছে তাদের ব্যাপারে, যাতে করে আমরা সব ধরনের চ্যানেলে, আইন শৃঙ্খলার দিক থেকে বলি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বলি, এমনকি সামাজিক প্রচারণার ভেতর দিয়ে বলি, আমরা যেন এই ব্যক্তিগুলোকে আইনের আশ্রয়ে আনতে পারি, আইনের আওতায় আনতে পারি। এটি যদি আপনি ব্যাপকভাবে না করেন,
আপনি যদি এখন অর্থনৈতিক দুর্নীতিবাজ যারা আপনার লোপাট করেছে, বাংলাদেশ ব্যাংক খালি করেছে, প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো নষ্ট করেছে, আপনাকে আবার ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে ফেরত আসতে হবে। গত সরকারের যদি দুটি ক্যারেক্টার আমি আপনাকে বলি, একটি হচ্ছে যে সে টোটালিটেরিয়ান গভর্নমেন্ট ছিল, সে স্বৈরাচার ছিল, স্বেচ্ছাচারী ছিল। আরেকটি হচ্ছে সে অর্থনৈতিক সেক্টরকে টার্গেট করেছিল জনগণের পকেট লোপাট করার জন্য। আপনি খেয়াল করে দেখেন, ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে যেখানে আপনার এবং আমার টাকা, মালিকদের টাকা কিন্তু নেই। সেইখানে যখন মালিকরা, তাদের টপ এক্সিকিউটিভরা এবং রেগুলেটরি বডি একসাথে মিলে লোপাট করেছে এবং সেই টাকা ফেরত আনা কিন্তু কঠিন। আমি ব্যবসায়ীদের কথা এই জন্য বলতে চাই, আমরা ব্যবসায়ীদেরকে অব্যবসায়ী হয়ে যেতে দেখেছি, অব্যবসায়ী সুলভ কথা বলতে দেখেছি। আমরা সারা জীবন জানতাম ব্যবসায়ীরা নাকি টনটনে হয় এবং তারা নাকি অন্য বিকল্প ভেবে কথা বলে। গত সরকারটি এমন একটি ধারণা দিয়েছিল তার কোনো বিকল্প নাই, নেত্রীরও কোনো আসবে না, লিডারশিপেরও কোনো বিকল্প নাই, সরকারটিরও কোনো বিকল্প নাই। কাজে ব্যবসায়ীরা যারা প্রায় $100 বিলিয়ন লোপাটে সঙ্গী হয়েছিল, যেই গার্মেন্টস সেক্টর প্রতি বছর $10 বিলিয়ন ইউরোপ সুইস ব্যাংকে রেখে আসে, আপনি এখন তাদের ব্যাপারে কঠোর হতেই হবে। আপনি দেশে যত অর্থনীতির অবস্থা ভালো করবেন, আপনি যত প্রতীত শক্তিকে বিচারের আওতায় আনবেন, রাজনৈতিক অবস্থা ভালো হবে। এবং বিশ্বাস করেন, এই সরকার একটা নন্দিত সরকার হিসাবে তার দায়িত্ব নির্বাচিতদের হাতে অর্পণ করে বিদায় নিতে হবে। কিন্তু সেই পথ কিন্তু কঠিন। আপনি যদি এখনই কঠিন ভেবে আপনার দক্ষতা কর্মক্ষমতা না বাড়ান, আপনাকে আগামীর ঝুঁকি মোকাবেলা করতে কষ্ট হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নেব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে সোশ্যাল মিডিয়ায় পতিত সরকারের লোকজন বেশ খানিকটা সক্রিয় হয়েছে এবং তারা এমন এমন কথা লিখছেন যেটা বিভ্রান্তি তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। এর একটি কারণ হিসেবে কেউ কেউ বলছেন যে এদের বিরুদ্ধে বা এদের ব্যাপারে সরকার সক্রিয় না হওয়ার কারণে এরকম হয়েছে। বিশেষ করে এতগুলি লোক কিভাবে কোথায় পালিয়ে গেলেন, কিভাবে দেশের বাইরে গেলেন এবং কারা তাদেরকে সহযোগিতা করেছে, নিশ্চয়ই কেউ না কেউ। 5 থেকে 7 তারিখের ভিতরে যে ঘটনাগুলি ঘটেছে, সেখানে প্রশাসনিক পর্যায় থেকে সহযোগিতা না করলে এ ধরনের ঘটনা ঘটত না। এই সরকার সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে না বলে অভিযোগ উঠেছে এবং অনেকে এর জন্য হতাশাও প্রকাশ করেছে। 5 তারিখ থেকে 8 তারিখে 72 ঘন্টার বাংলাদেশ কে চালালো, কিভাবে চালালো, কারা চালালো? কেননা শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে শুরু করে ক্যান্টনমেন্ট থেকে 632 জনের বিদায় হওয়া কিংবা থাকা কিংবা না থাকা, এই পুরো জিনিসটাই কিন্তু অন্ধকারে বাংলাদেশ। আমি জানি না কে কি জানেন, জনগণ কিছুই জানে না। জনগণ জানার মানে জানতে চায়। এটি আপনার জনগণের মৌলিক অধিকার। তাকে যে শোষণ করেছে, অত্যাচার করেছে, তার সন্তানকে যে হত্যা করেছে, তার বিস্তারিত জনগণকে আপনার জানাতে হবে। 72 ঘন্টার একটা শ্বেতপত্র আপনাকে প্রকাশ করতে হবে। মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কি ঘটেছে এটি আমাদের জানা জরুরি। এটি একটা বড় ব্যর্থতা। আপনি যদি বলেন যে আমরা যখন পেছনে তাকাই, এখন পর্যন্ত মনে হচ্ছে এই প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং সরকারটির জবাবদিহিতা এই জায়গায় আটকে গেছে। কাজেই আপনার এই জায়গাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আরেকটা হচ্ছে যে মানুষ হতাশ এবং মানুষ মনে করছে সরকারটি সুশীল সরকার, যে ভালো মানুষের সরকার, শিক্ষিত মানুষের সরকার, মায়া মমতাওয়ালা সরকার। এবং শুধু যে বিপ্লবের মানুষ মনে করছে তা না, সেটির আবার অপব্যবহার করছেন যারা ওই সরকারের সমর্থক ছিলেন, যাদের কেউ কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এবং আপনি জানেন যে এরকম একটি ফ্যাসিজম কায়েম হয় কিন্তু সাংস্কৃতিকভাবে। এবং আপনি যদি দেখুন, ফ্যাসিবাদের সম্মুখভাগে থাকে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, লেখক, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, এরা। কাজেই আমি দেখতে পাচ্ছি যে 5 তারিখের পরে
তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছেন ছোট ছোট অ্যাডহক বিষয় নিয়ে। ধরেন কোনো এক জায়গায় আপনি একটি লিফলেট পেলেন, সেটি নিয়ে আপনি উত্তেজনা শুরু করে দিলেন। কোথাও একটা গণপিটুনি হলো, সেটাতে আমরা সবাই আমরা 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 আহত, আমরা হতাশ এবং আমরা নিন্দা করছি। কিন্তু তাদের এটি একটি সুযোগ তৈরি হয়েছে ফিরে এসে ওইটার আলোকে পুরো প্রেক্ষাপটকে বিবেচনা না করে তারা একটা মন্তব্য করে দিচ্ছেন এবং জনমত সংগঠিত করছেন। তারা কেউ বা তারা অনেকেই 60 দিন গণহত্যার 60 দিন বা 45 দিন কিংবা 36 দিন একেবারেই নিশ্চুপ ছিলেন। তারা গণহত্যা নিয়ে কথা বলেননি, তারা গণহত্যায় যে ব্যাপক ছেলেমেয়ের মৃত্যু হয়েছে সেটি নিয়ে কথা বলেনি, এবং তারা পরবর্তীতেও তার জন্য সহমর্মিতা জানায়নি এবং নিন্দা করেনি। বরং তারা বলছে যে ওই ফ্যাসিস্ট সরকার ভালো ছিল, ফ্যাসিজম ভালো ছিল, এবং সেই সরকারটিকে ফিরিয়ে এনে তারা কি করে আবার শাসন ক্ষমতায় তাকে বসানো যায় সেরকম একটি জনমত তৈরি করার চেষ্টা করছে। সরকারকে জিরো টলারেন্সে যেতে হবে এই জায়গাটিকে আপনার পোক্ত করতে হলে। কারণ কি, আপনি দেখেন এই মানুষগুলো সরকারটিকে সাংঘাতিকভাবে বিষোদ্গার করছে। আপনি জানেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে স্টেপ ডাউন ইউনুস এই হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইন হচ্ছে, এবং সেইখানে ওই যে যারা আলো আসবেই বলেছিল, যারা আমাদের স্টুডেন্টদের উপরে গরম পানি ঢালার কথা বলেছিল, তারা সবাই আছে, এবং তারা যারা 32 নম্বরে গিয়ে একটা অদ্ভুত কাণ্ড করার চেষ্টা করেছিল তারাও আছে, এবং যারা ওই সময় প্রকাশ্যে আসেনি কিংবা নাট্যাঙ্গনের মানুষ, আপনি জানেন 72টির মতো আওয়ামী লীগের দোকান সাংস্কৃতিক অঙ্গনে ছিল, সেই সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, আবৃত্তি পরিষদ, তারা কারো আটকের সময় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ওই আটকটিকে নিন্দা করেছে, কিন্তু গণহত্যাকে নিন্দা করেনি। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে কোনোদিন নিন্দা করেনি। 15 বছর তারা দেশে কোনো অনিয়মের নিন্দা করেনি, কোনো গুম খুনের নিন্দা করেনি। উল্টো তারা প্রফেসর ইউনুসের নোবেল কেড়ে নেওয়ার ব্যাপারে বিবৃতি দিয়েছিল ওই শিক্ষকরা। প্রফেসর ইউনুসকে আটক করার জন্য তারা বিবৃতি দিয়েছিল। কাজেই আপনি এগুলোকে যদি ছোট করে দেখেন, তার খেসারত আপনাকে দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এবং আমরা কিন্তু সেটি হতে দিব না। সরকার যদি না পারে, বিকল্প ছায়া সরকার গঠন করে, বিকল্প রাজনৈতিক শক্তি গঠন করে, সামাজিক প্রতিরোধ করে হলেও আপনি এটিকে রক্ষা করতে হবে। কারণ আপনি জানেন যে সরকার একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত করতে পারবে, যেটি আমরা দেখছি না। আমি কিন্তু খুব হতাশ, সরকারটিকে আমি ফোকাস দেখছি না। দেখুন, আমি সরকারকে চাই 5টি বিষয়ে ফোকাস থাকবে। এটির মধ্যে একটি হচ্ছে যে পতিত শাসকদেরকে, তার সঙ্গীদেরকে আপনি কি করে আইডেন্টিফাই করবেন, মনিটর করবেন, বিচারের আওতায় আনবেন, শাস্তি দিবেন। এটি যদি কোর্স কমপ্লিট সে না করে পূর্ণাঙ্গ মাত্রায়, তাহলে কিন্তু এই সরকারটিকে আমার পক্ষে পয়েন্ট দেওয়া খুব কঠিন হবে। সরকারের উচিত কিছুটা আপনার বাহুল্য বর্জিত সরকার হয়ে তার যেন কর্মনিষ্ঠা এবং তার যেন এই মূল্যবোধের সরকার হিসাবে সে বিদায় নিতে পারে এমন একটি জায়গায়। এই যে সংস্কৃতি অঙ্গনের মানুষ, এমনকি গণমাধ্যমে কেউ আপনি জানেন প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে চলে গেছেন, তারা কেউ তাদের পূর্ণ কর্মস্থলে ফেরত আসার চেষ্টা করছেন, তারা কেউ পলাতক অবস্থায় থেকে কলকাঠি নাড়ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে নিউ ইয়র্ক থেকে বসে আমি একজনকে জানি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীদেরকে আবার চাঙ্গা করার চেষ্টা করছেন। এগুলো কেউ করছেন সাংঘাতিকভাবে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মিথ্যাচার দিয়ে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগের দেখেছি যে 5ই অগাস্টের পরে নাকি তাদের 500 জন কর্মীকে মারা হয়েছে। আপনি একবার ভেবে দেখুন, একজন লেখিকা যিনি বিদেশে নির্বাসিত, তিনি একটি পোস্ট দিয়েছেন যে আমাদেরকে হিজবুত তাহরির প্রতিনিধি, সেটি আনন্দবাজার ছাপিয়েছে। উনি আবার আনন্দবাজারের রেফারেন্সে আবার পোস্ট দিয়েছেন। তার মানে আপনি উদ্ভট একটি ব্যাপার, আপনার বক্তব্য একটি মেইনস্ট্রিম মিডিয়ায় আসবে, আপনি আবার প্রিটেন্ড করবেন যে এটি আপনি বলেন নাই, মেইনস্ট্রিম মিডিয়া বলছে। তার মানে এটি একটি সংগঠিত প্রোপাগান্ডা। এবং আপনি জানেন যে ক্রস বর্ডার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ট্যাকেল করা এখন একটা বড় চ্যালেঞ্জ। সরকারকে সাংঘাতিকভাবে নজর দিতে হবে, যেহেতু আমাদের অনেকগুলো কমন রাজনৈতিক এবং সামাজিক ইস্যু রয়েছে। সেটি আমরা হিন্দু ধর্মের মানুষের কথা বলি, সামনে আমাদের দুর্গাপূজা রয়েছে। একটা ছোট ইনসিডেন্ট, সাজানো ইনসিডেন্ট, অতীতের কোনো ভিডিও ফুটেজ, ইন্দোনেশিয়ার কোনো ফুটেজ, শ্রীলঙ্কার কোনো ফুটেজ, এমনকি আফ্রিকার কোনো ফুটেজও আমাদের ফুটেজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আমাদের যেহেতু অনেক মানুষেরই এই সক্ষমতা নাই যে কোনটি সঠিক, কোনটি ফলস, কোনটি ফেক, এটির ব্যাপারে সরকার যেমন আমি মনে করি খুবই কঠোর হতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আপনি কি গত 60 দিনে কাউকে দেখেছেন সাইবার ক্রাইমের জন্য ধরতে?
আমি দেখিনি। আমি হরহামেশা সাইবার ক্রাইম দেখতে পাচ্ছি এবং হেট স্পিচ দেখতে পাচ্ছি, মিথ্যা প্রচার দেখতে পাচ্ছি। কাজেই এই যে পলাতক শক্তির সহযোগীদের ফেরত আসা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রবল, আপনি ওই দিকে নজর দিতে হবে। তারপরে আসেন রিয়েল লাইফে, সেখানে তারা কেউ কেউ কিন্তু প্রিটেন্ড করছেন যে আমরাও ছিলাম, তারাও নাকি ভিকটিম। তো আমি এখন মজা করে বলি শেখ রেহানাও হয়তো ভিকটিম, কারণ উনি পত্রী পাননি। এখন আমরা কি এই লেভেলের ভিকটিমকেও বিবেচনা করব কি না, নাকি তাদেরকে হত্যাকারী, মানি লন্ডারার এবং তাদের দুর্নীতির রানী বা রাজা হিসাবে দেখব? কঠোর হতে এক পা আপনি যদি পিছপা হন, আপনি তার জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করেছেন। আসলে এই বিপ্লবের যে মূল স্পিরিটটা ছিল, সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে যারা হত্যাকারী, গণহত্যাকারী, এদেরকে কি ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, আমি অনেককে বলতে শুরু করেছি যে আপনার একটি রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা থাকতেই পারে, কোনো ব্যক্তির প্রতিও থাকতে পারে, কিন্তু আপনি যে মানুষ সেটি আগে প্রমাণ করেন। আমি তাদের কাউকে পূর্ণাঙ্গ মানুষ মনে করছি না, কেননা মানুষের তো মনুষ্যত্ব বোধ থাকে, তার তো বিবেক থাকে, তার তো মায়া মমতা থাকে। আমি অনেক পরিচিত মানুষকে দেখেছি, তারা কোনো হত্যার দ্বারা স্পর্শিত না, তারা উপলব্ধি করেনি যে নিজের সন্তান হারিয়ে যাওয়ার বেদনা কী। দেখুন, কোনো মৃত্যু আমাকে এমনভাবে ভাবিয়েছে, আমি তখন রাজপথে নেমে গেছি, গণমাধ্যমে কথা বলেছি, আমার মনে হয়েছে আমি আমার ভাই হারিয়েছি, সন্তান হারিয়েছি, বন্ধু হারিয়েছি। তাদের কাউকে আমি কোনো চিন্তার ভেতরে দেখিনি। কাজেই ভয়ের জায়গাটি হচ্ছে যে ওই কাজটিতে কোনো রকমের অনুশোচনা দেখায়নি, সে পরবর্তী তার কর্মপন্থায় কতটা বিধ্বংসী, প্রতিহিংসা পরায়ণ হতে পারে। যেমন ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের কোনো নেতা যে কচু কাটার কথা বলেছিলেন, 5 লক্ষ কি 7 লক্ষ মৃত্যুর কথা বলেছিলেন, তার কিছুই ঘটেনি। কিন্তু তারা যখন যদি কোনো দিন আবার পুনঃস্থাপিত হতে পারেন, পুনর্বাসিত হতে পারেন, তাদের হাত থেকে কি বাংলাদেশ নিরাপদ হবে? আই এম ভেরি ডাউটফুল। কাজে আমাদের মনে রাখতে হবে, দেখুন সরকারের দায়িত্ব কি? নাগরিককে নিরাপদ রাখা প্রধানতম কর্তব্য। আপনি যদি এখনই শক্ত হাতে এদেরকে দমন না করেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি নাগরিকরা নিরাপদ থাকবে না, সমাজ জীবন নিরাপদ থাকবে না, রাষ্ট্রজীবন নিরাপদ থাকবে না। এখন এই জায়গাটিতে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সিদ্ধান্ত গ্রহণে সব ধরনের ক্ষমতা হাতে দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে আমরা চাইছি, তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। শক্তিগুলো কিন্তু চিহ্নিত, কিন্তু আপনি নরম হয়ে যাবেন না। আপনাকে বুঝতে হবে যে একটা অপরাধের শাস্তি হতে হয়। এটি অত্যন্ত পুরনো কথা যে আপনি যদি ঘটনার ভেতর দিয়ে তাকে নেন, তার উপলব্ধিও হবে এবং সে অনেকদিন মনেও রাখবে। আর বাকিদেরকেও আমরা দেখাতে চাই, আমাদের নিজেদেরকে সহ, আপনাকে এবং আমাকে সহ, যে অন্যায় করলে তার কেমন শাস্তি হয়। আশরাফ কায়সার, একটি বিষয় ইদানিং নতুন করে আলোচনায় এসছে, সেটি হলো যে বর্তমান সরকারের কিছু দুর্বলতার কারণে বা অ্যাক্টিভ কম থাকার কারণে যে প্রশ্নগুলো এসছে, সেটি হলো এই বিপ্লবের পরে একটা জাতীয় সরকার হলে কি হতো। এই প্রশ্নের জবাব কিন্তু খুব খোলামেলাভাবে কেউ লিখছে না, কিন্তু আমাদের যতটুকু জানা আছে, যতটুকু নয় আসলে ঘটনা যা হয়েছিল সেটি হলো এই স্বৈরাচার সরকার পতনের পর এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাভাবিক কারণে তারা নেতৃত্ব ছিল, তারা কিন্তু স্বৈরাচার বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল ছিল তাদেরকে কিন্তু একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। আমাদের কাছে 5 তারিখের পর থেকে অনেক কিছু বিসদৃশ মনে হয়েছে। দেখুন, একটি গণ অভ্যুত্থানের পরে আপনি একটি স্বাভাবিক সরকার কাঠামো দাঁড় করাতে পারেন না। উপদেষ্টা মণ্ডলীর 60% মতো মানুষ বিপ্লবের স্পর্শে ছিল না, চেতনা দ্বারা তাড়িত না, এবং যেই বিপ্লবী সংস্কারের কথা আমরা বলছি তার ধারে কাছেও তারা ছিলেন না। কিন্তু আপনি মাথা থেকে নাম ধরে ধরে আগে যেরকম তত্ত্বাবধায়ক সরকার করা হতো সেইভাবে আমরা একটি সরকার দাঁড় করিয়েছি, উপদেষ্টাদের খুঁজে বের করেছি। কেউ নিজেরাও ভুলে গিয়েছিলেন তারা আছেন, কিন্তু আমরা খুঁজে বের করেছি। কেন করেছি আমি জানি না, যারা করেছেন তার উত্তর তারা দিতে পারবেন। কিন্তু আমি শুরু থেকেই বলছিলাম 5 তারিখ থেকেই একটি বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, নিদেন পক্ষে জাতীয় সরকার হওয়া দরকার ছিল। বিপ্লবী সরকার বলতে যেখানে আমি তরুণদের, ছাত্রদের, আমার প্রশ্নটা হলো একদম নির্দিষ্ট
জাতীয় সরকার গঠনের প্রস্তাব কিন্তু তরুণরা দিয়েছিলেন, রাজনৈতিক দলগুলো তারা রাজি হয়নি। আমি জানি রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো রাজি হয়নি। এর কারণটা এটা হতে পারে যে তারা আসলে ভেবেছিল যে তারা নির্বাচনের ভেতর দিয়ে সরকার গঠন করার ব্যাপারে মোর কমফোর্টেবল, কারণ বিপ্লবী সরকার বা আপনার জাতীয় সরকার হয়ে গেলে তার দায় অনেকটা তাদের উপরেও পড়বে। এবং তারা হয়তো চেয়েছিলেন, আমার ধারণা তখন তারা সবাই ভালো মনে করেই চেয়েছিলেন যে কিছু নিরপেক্ষ মানুষকে সরকারে আনি, তারা দেশ চালাক, তারা আপনার অপরাধীদের শনাক্ত করুক, এই করুক, কিন্তু সেটি কিন্তু ঘটে নাই। আজকে 60 দিন পরে আপনি এই প্রশ্নটি আবার করছেন কেন? কারণ আমরা 60 দিনে সেই জিনিসটা দেখিনি, যেটা আমরা চেয়েছিলাম তারা করুক। কাজেই এখন যেহেতু আর এটাকে আগের অবস্থায় নেওয়া যাবে না, কিন্তু যেটি করা যাবে সেটি হচ্ছে যে আপনি আচরণটা চেঞ্জ করেন, আপনি কর্মদক্ষতা বাড়ান, আপনি সুচারুভাবে একেবারে নির্দিষ্ট মামলা করুন, নির্দিষ্ট মামলায় নির্দিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করুন, আপনি খুঁজে বের করুন কে কোথায় লুকিয়ে আছে, আপনি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। দেখুন 5টি ইম্পর্টেন্ট জায়গা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ ফিরিয়ে আনতে আপনার 60 দিন লাগতে পারে। এটি তো 60 মিনিটের ঘটনা। আপনি দায়িত্ব নেবেন, একটি লেটার ইস্যু করবেন, তারা ফেরত চলে আসবে। ইউকের মতো জায়গায় আপনি একজনকে রেখেছেন যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত নিয়মকানুন ভেঙে শেখ পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন, তার অপকর্মের সঙ্গী হয়েছিলেন। তার মানে আপনি বিদেশে আমাদের যে ইমেজ দাঁড় করাবেন, যে পালিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করবেন, কিংবা বিগত সরকারের একজনের 400টি বাড়ি রয়েছে তার ব্যাপারে প্রতিবাদ করেছেন একজন ব্রিটিশ এমপি, বাংলাদেশের হাই কমিশনার না, কারণ বাংলাদেশের ওই হাই কমিশনার তো আপনার সাথে অ্যালাইন না। কাজেই এরকমভাবে সরকার যখন পরিবর্তনে এত ধীর গতির হয়, আপনি মনে রাখবেন গতির কারণেই আপনি অনেক সময় অনেক ব্যক্তিকে হারিয়ে ফেলেছেন। কাজেই আপনার কিন্তু সময় অনেকখানি চলে গেছে। আমি বলবো 70% সময় আপনার চলে গেছে, আপনার হাতে এখন 30% সময় আছে। 30% সময়ে আপনি 70% সময়কে আপনার পুনঃস্থাপন করতে হবে, কার মানে গতি আপনার বাড়াতে হবে। গতি বাড়ানোর ব্যাপারে কারো কারো প্রস্তাব রয়েছে এরকম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি এই সরকার আরও ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে দুটো কাজ হবে, তারা তাদের অ্যাক্টিভ হওয়ার একটা সুযোগ তৈরি হবে, একই সঙ্গে এই সরকারের প্রতি আস্থার মাত্রাটা বাড়বে এবং তারা শক্তিশালী হবে। আপনি কি মনে করেন? আমি খুব স্ট্রংলি সাপোর্ট করি, কেননা আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা অর্গানাইজড বোঝাপড়াও হতে হবে, ইনফর্মালও হতে হবে। ধরুন একটি পলিটিক্যাল কাউন্সিলও হতে পারে কিন্তু যারা এই সরকারের সাথে লিয়াজও করবে। আমি যদি 10 জনের একটা কাউন্সিল দেখি, সেখানে যদি 10টি রাজনৈতিক দল বা 6টি রাজনৈতিক দল যারা বড় মাপের প্রতিনিধিত্ব করবেন, সরকারের সাথে তাদের প্রতি সপ্তাহে আলোচনা হবে, কথা হবে, সমঝোতা হবে, সংস্কার কতটুকু এগুলো এরকম হবে। মানুষ দৃশ্যমান অ্যাকশন দেখতে চায় এবং সরকারটি দৃশ্যমান কম, এমনকি তার রোডম্যাপ বারবার বলে আদায় করতে হয়। তার সংস্কারের কমিশনগুলোকে 4 সপ্তাহ আগে ঘোষণা করে এখন মাত্র কমিশনের সদস্যদের নাম প্রকাশ করতে হয়। আপনি এই গতিতে আগালে 5 বছরেও আপনি একটি মধ্যমানের সংস্কার করে বিদায় নিতে পারবেন না। কিন্তু নির্বাচিত শক্তি ক্ষমতায় না থাকলে আমরা ভাবছি যে দেশটি স্থিতিশীল রাখা যাবে না, এবং আমরা চাই নির্বাচিত শক্তি, রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকুক, দেশ শাসন করুক। আমার মনে হয় সরকার খুব দ্রুত তার গতি ফিরিয়ে আনার জন্য 1 হচ্ছে রাজনীতিবিদদের সাথে কাজ করতে হবে, 2 হচ্ছে তার পরিষদের সংখ্যা বাড়াতে হবে। সেই চিন্তাটা বোধহয় করছে সরকার, আমার মনে হয় করছে। কিন্তু আমি আবারও দুঃখ পাবো তারা যদি অবসরপ্রাপ্ত, অনেক আগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে দল ভারী করেন। এরা একে অন্যের বেশ পরিচিত, আমরা আমরা সম্মান করি, তারা সজ্জন ব্যক্তি, কিন্তু আমরা এই মুহূর্তে সজ্জন ব্যক্তি খুঁজছি না, আমরা অ্যাক্টিভ লোক খুঁজছি। এবং যারা দুষ্কর্ম করেছেন, আপনি জানেন যে দুষ্কর্মকারীদের ধরতে কিছুটা বুদ্ধিশুদ্ধিওয়ালা লোক, কিছুটা তৎপর লোক আপনার দরকার হবে। কাজে এরকম তরুণতর ব্যক্তিদেরকে সরকারে নেওয়া উচিত। বিপ্লব করেছে ছাত্ররা, আর পরিষদের বয়স হচ্ছে আপনার 60-এর ঊর্ধ্বে, সবার 60-এর নিচে কেউ নাই ওই অর্থে, 2 জন স্টুডেন্ট ছাড়া। কাজে এটি একটি বিসদৃশ ঘটনা ঘটেছে। আমরা চাই সরকারটি দারুণভাবে ফিরে আসুক, এবং এখনও সময় আছে, তবে সময় কিন্তু আর 1 মাস আছে। এই 1 মাসের মধ্যে যদি আপনি দৃশ্যমান কিছু না ঘটাতে পারেন, 3 মাস হয়ে যাওয়ার পরে আমরা বলে থাকি 90 দিন কিংবা 100 দিন আপনার একটা হানিমুন পিরিয়ড। তারপরে কিন্তু আপনার প্রতি আমি ক্রিটিক্যাল হব, তারপরে আপনাকে আমি সমালোচনা করব, এবং তারপরে আপনার প্রতি আমি বিরূপ হব। আমি মনে করি আমাদের সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আগামীর বাংলাদেশে একটা অদ্ভুত সুন্দর গণতান্ত্রিক অধিকারওয়ালা বাংলাদেশ দেখতে চাই, এবং সেটি হবে আগামী কয়েক মাসের মধ্যেই। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।